এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত। সবাই যখন গরমের মধ্যে রাজসভায় আসছে তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ? আপনি গোপালকে কিছু না বলে বলে মাথায় তুলেছেন। এটা তুমি ঠিক বলেছো মন্ত্রী। গোপালটা দিনের পর দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে। শুধু কুঁড়ে নয় মহারাজ, গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে। গোপাল ভাবে ও একাই বুদ্ধিমান, বাকিরা এক একটা আস্ত গরু। সে কি, বাকিদের মধ্যে যে আমিও পড়ি? না 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 না, এবার গোপালকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে দেখছি। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো। গোপাল খালি ঘুমোয় আর করে না কোনো কাজ। তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? কিছু না কিছু না, তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না? হ্যাঁ মহারাজ, চাইছিলাম। বেশ, আমি তোমাদের সবাইকে 7 দিনের জন্য গরমের ছুটি দেব, আর সঙ্গে দেব 5 মোহর করে পুরস্কার। মহারাজের কথা শুনে আমার চোখ করে ছল ছল। মেঘ না চাইতেই পেলাম আমরা জল। না 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 না, এত সহজে মেঘ জল কিছুই দেব না। ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব তোমাদের সেই কাজটা যে করতে হবে। যে কাজটা করতে পারবে তাকে আমি ছুটি আর মোহর দুটোই দেব, আর যে পারবে না তাকে আমি সারা দিন রাজসভায় বসিয়ে কাজ করাবো, বাড়ি যেতে দেব না। বলো বলো, রাজি তোমরা? কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ? বেশি কিছু না, তোমাদের শুধু গোপালের ঘরে চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, গোপালের বড্ড দিমাগ। এবার আমি গোপালকে আচ্ছা করে শায়েস্তা করব। আরে বলো বলো, তোমরা রাজি কিনা বলো? আমরা রাজি মহারাজ। বেশ বেশ, আগামীকাল রাজসভায় আমি তোমাদের বলে দেব কি চুরি করতে হবে আর কখন চুরি করতে হবে। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। আজকের মতো রাজসভা এখানেই শেষ। প্রহরী প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও। গোপালকে গিয়ে বলে এসো আগামীকালও ও যদি রাজসভা কামাই করে তাহলে যেন আর কোনোদিনও নিজের মুখ আমাকে না দেখায়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দূর, এই সূর্যটা তো বড্ড বেয়াদব, এটা শান্তিতে ঘুমোতে দেয় না। তা অতই যখন সমস্যা, তখন সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো ঝামেলা মিটে যায়। হ্যাঁ, এই খামোকা সকাল সকাল আমার মাথাটা গরম করিয়ে দিও না তো গিন্নি। সকাল আবার কাল হবে গো। বলি তুমি রোজ রোজ ভর দুপুরে ঘুম থেকে ওঠো, তোমার লজ্জা করে? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো গিন্নি, বুদ্ধিমান মানুষেরা বেলা করেই ঘুম থেকে ওঠে। তাতে কি লাভ হয় জানো? কি লাভ হয় গো? সকালের খাবারের খরচাটা বেঁচে যায়, বুঝলে? ও মা, কত বুদ্ধি তোমার! গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? এখন আবার কে এলো? ও গোপাল দাদা, বলো। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকালও যদি তুমি ওই রাজসভা কামাই করো তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না। সর্বনাশ! মহারাজ খুব রেগে আছেন গোপাল দাদা তোমার উপর। আমি চলি, কাল সময় মতন রাজসভায় চলে এসো, কেমন? বাপরে, বলি সকাল হয়ে গেছে গো। আজ রাজসভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন, মনে আছে? তাই তো। এখনই চললে কোথায়? হ্যাঁ, স্নান খাওয়া করে তারপর যেও। স্নান তো করিয়ে দিলে গিন্নি, খাবারটা এবার বেড়ে দাও তাড়াতাড়ি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দেখুন মহারাজ, একবার তাকিয়ে দেখুন, আজ গোপাল সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি ব্যাপার গোপাল, এতদিন ছিলে কোথায়? আর বলবেন না মহারাজ, গরমের চোটে বাড়ি থেকে 2 পা এগোলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতাম। উঠে এতটা পথ হেঁটে রাজসভায় আসতে আসতে সন্ধে হয়ে যেত বলে আর রাজসভায় আসা হতো না। বাহ বাহ বাহ, বেশ ভালোই গল্প ফেঁদেছো দেখছি গোপাল। গল্প নয় মহারাজ, সত্যি। থাক থাক, আমি আজ তোমায় ডেকেছি একটা বিশেষ কারণে। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। হ্যাঁ, হ্যাঁ গোপাল, গরমের ছুটি। আমি জানি তুমি একদম গরম সহ্য করতে পারো না, তাই তো আমি শুধুমাত্র তোমাকেই গরমের ছুটি দিলাম। আর এই না, এই নাও তোমার পুরস্কার। এটা কি মহারাজ? এটা হলো ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। 1 হাঁড়ি রসগোল্লা আমি শুধু তোমাকেই দিলাম। আগে এত কিছু শুধু আমার জন্য? শুধু তোমার জন্য গোপাল, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেলে হবে না, খেতে হবে রাত্রে। হ্যাঁ, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাত্রে পছন্দের খাবার খেয়ে ঘুমোলে ঘুম নাকি খুব ভালো হয়, আর ঘুম ভালো হলে সকালে ঘুমও ভাঙে তাড়াতাড়ি। তাই এই 7 দিন আমি তোমাকে রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেব, আর তোমাকে সেটা রাতে খেয়ে ঘুমোতে হবে। কি বুঝলে তো গোপাল? বুঝেছি মহারাজ। এতে তোমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেসটাও তৈরি হবে, আর তার ফলে তুমি সময় মতো রাজসভাতেও আসতে পারবে। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আজ রাতে এই রসগোল্লা আর রুটি, আহা, জমে পুরো দই। নাও নাও নাও, এখন তুমি যাও তো গোপাল, যাও। আগামীকাল 1 ফাঁকে এসে আবার মিষ্টি নিয়ে যাও। আজ আমার ভাগ্য খুলে গেছে। এটা কি হলো মহারাজ? আপনি গোপালকে 7 দিনের গরমের ছুটি আর সঙ্গে 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেন? হ্যাঁ, এবারই তো জমবে খেলা। শোনো সেনাপতি, আজ রাতে তোমাকে গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্র। গোপালের পছন্দের খাবার গোপালের মুখের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু খেতে দেব না। চিন্তা করবেন না মহারাজ, আমি আজ রাতে যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত একেবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসতে পারলে তুমি পাবে 7 দিনের ছুটি, আর সঙ্গে পাবে 5 মোহর। আহা, ভোলা ময়দার দোকানের রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ রাতে রসগোল্লাগুলো যাবে আমার পেটে। আহা, ভাবতেই কত ভালো লাগছে, খেলে না জানি কত ভালোই না লাগবে। ও গোপাল দাদু, রসগোল্লার হাড়ি নিয়ে চললে কোথায় গো? কোথায় আবার যাব, বাড়ি যাচ্ছি। বললেই হলো বাড়ি যাচ্ছি। আমাদের রসগোল্লা খাওয়াবে না বুঝি? না, দিনের বেলায় রসগোল্লা খাওয়া যাবে না, মহারাজের হুকুম। তোরা এক কাজ কর বুঝলি, রাতে আমার বাড়িতে চলে আয়। আজ আমরা একসঙ্গে রাতের খাবার খাবো। গিন্নির হাতের গরম গরম রুটি আর ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। কি মজা, কি মজা, আজ খাবো রসগোল্লা। দেখেছিস, দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে। ও গিন্নি, আরে কখন খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও, সবে তো সন্ধে হয়েছে, আগে রাত হোক। দূর দূর, সময় কিছুতেই কাটতে চাইছে না তো। আমরা এসে গেছি গোপাল দাদু। ওই তো আমার নাতি নাতনিরাও এসে গেছে। গিন্নি, ও গিন্নি।
বলি আমাকে রুটি কটা তো করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রুটি কটা শেষ করে খেতে দিয়ে দাও। আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। উমা, এ কি? কি হলো গিন্নি? এই রসগোল্লার হাঁড়িখানা গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। সে কি? এই নিন মহারাজ। সাবাস সাবাস সেনাপতি, আমি জানতাম তুমি পারবে। এই নাও 5 মোহর, আর আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। ধন্যবাদ মহারাজ। হাড়িটা বাইরে বার করা যাবে না। গোপালের চোখ একেবারে শকুনের মতো, তার চেয়ে বরং ধুর ধুর, ঘরের ভিতর থেকে চুরি, তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি। না না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। যাই, একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ বলেছিলেন রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেবেন। আরে গোপালজি, এসো এসো এসো। তা কাল কেমন খেলে আগে সেটা বলো। আগে বেড়ালের ভাগ্যে শিকে ছেড়েনি মহারাজ। আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, তোমার বাড়ি থেকে চুরি? ছি 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 ছি, না না না, এ মোটেই ভালো কথা নয়। আর কি করব বলুন মহারাজ, ভাগ্যে না থাকলে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে আজ আর 1 হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। প্রহরী, প্রহরী, এই নাও। আমার শর্তটা মনে আছে তো গোপাল? এটা কিন্তু তোমাকে রাতের বেলায় খেতে হবে। মনে আছে মহারাজ। আজও তোমার ভাগ্যে রসগোল্লা লেখা নেই গোপাল। মহারাজ, আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। বেশ বেশ, তাই ছিল তাই ছিল। আজ দেখব এই রসগোল্লাগুলো আমার পেটে না গিয়ে কোথায় যায়। দেখি, গোপাল তো হাঁড়িটা সঙ্গে করে নিয়ে বসে আছে। এবার কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বাইরে একটা আওয়াজ হলো মনে হলো। এই কে রে? কে? কি রসগোল্লার হাঁড়ি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে। এটা কি মহারাজের কোনো চাল? দাঁড়াও, কাল রাজবাড়িতে গিয়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। গোপালজি, এসো এসো এসো। সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ। কেন, কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে? মহারাজ কি করে জানলেন? তার মানে যেটা আন্দাজ করেছিলাম সেটাই কি? ছি ছি গোপাল, চোর এসে তোমার বাড়ি থেকে রোজ রোজ রসগোল্লা চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি কিছুই করতে পারছো না। ছি ছি ছি। প্রহরী, প্রহরী, এই না এই না। আর এবার থেকে চোখ কান একটু খোলা রেখো। দিন দিন তুমি বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছ গোপাল। আজ্ঞে মহারাজ।
পণ্ডিত, আজ তোমাকে যেতে হবে গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। আচ্ছা মহারাজ। আর আমাকে রসগোল্লার হাঁড়িখানা এনে দিতে পারলে কি পুরস্কার পাবে মনে আছে তো? আছে মহারাজ, 7 দিনের ছুটি আর 5 মোহর। এই ব্যাপার, এই সব বুদ্ধি তাহলে মহারাজের? না না, সবাই 5 মোহর করে পাচ্ছে যখন, তখন আমাকে 50 মোহর পেয়ে দেখাতে হবে, সঙ্গে 1 মাসের ছুটি। দেখুন মহারাজ, এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ। যান যান, রসগোল্লার হাঁড়ি চুরি করে নিয়ে যান। এবার আমি চালবো আমার মক্ষম চালটা, আর সেটা চালবো কাল সকালেই। না, আর দেরি করলে চলবে না। মহারাজ, আজ তো আমার পালা। হ্যাঁ মন্ত্রী, আমার সব সভাসদরা গোপালের বাড়ি থেকে রসগোল্লার হাঁড়ি চুরি করে আনতে সক্ষম হয়েছে। আমি জানি তুমিও পারবে। নিশ্চয় পারবো মহারাজ। বেশ বেশ বেশ, এখন তাহলে তুমি যাও, যখন তখন গোপাল এসে পড়তে পারে। আচ্ছা মহারাজ। এসো গোপাল এসো। তা কাল রাতে বুঝি চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। যা, তোমার তো দেখছি ভাগ্যটাই খারাপ গোপাল। এদিকে যে তোমার 7 দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে। আগে তা তো হবেই মহারাজ, তবে এই 7 দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। তাই নাকি? আর এদিকে যে চোর রোজ এসে তোমার বাড়ি থেকে রসগোল্লা চুরি করে নিয়ে গেল, তার বেলা? আগে সব হয়েছে মহারাজ আমার বিশ্রাম নেওয়ার কারণে। আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম, বুঝলেন, কিন্তু ইচ্ছে করেই ধরিনি। আমার কাছে চোর ধরাটা নস্যি ঝাড়ার মতো কাজ। কি এত বড় কথা? তুমি নিজেকে কি মনে করো শুনি? আগে আমার নাম গোপাল ভাঁড়, আমার এই নামটাই যথেষ্ট। ওরে বাবা, গোপালের দিমাগ যে একচুলো কমেনি দেখছি। শোনো গোপাল, আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম। কালকের মধ্যেই তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে, তাও আবার উপযুক্ত প্রমাণ সহ। আর যদি ধরতে পারি তাহলে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব। বেশ, আমার চাই 50 মোহর আর 1 মাসের ছুটি। বেশ, তাই হবে। প্রহরী, এই না এই না। রোজ রোজ কি হচ্ছে বলো তো? মহারাজ রোজ তোমাকে 1 হাঁড়ি করে রসগোল্লা দিচ্ছেন, আর রোজ রাতে সেটা চুরি হয়ে যাচ্ছে। আছে গিন্নি, আছে। এর পেছনে অনেক বড় খেলা আছে। খেলা? কি খেলা গো? চোর ধরা খেলা। আর আজ সেই খেলায় গোপাল জিতে মহারাজের কাছ থেকে 50 মোহর আর 1 মাসের ছুটি নিয়ে আসবে পুরস্কার হিসেবে। ও মা, 50 মোহর! হ্যাঁ গিন্নি, এবার এই হাঁড়িটা যত্ন করে তুলে রেখে দাও। আমি বাজারে গিয়ে প্রতিশোধ নেওয়ার মোক্ষম ওষুধখানা নিয়ে আসি। এটা হলো প্রতিশোধ, আর এবার চাই প্রমাণ। এবার জমবে খেলা। মহারাজ, বাহ বাহ, তুমিও জিতে গেলে মন্ত্রী। সাবাস। কই দাও দাও দাও। এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে।
এটা ধরে চলতে চলতে আমি ঠিক চোরের কাছে মানে রাজবাড়িতে পৌঁছে যাব। মহারাজ, এবার আমার মোহরটা। এই নাও মন্ত্রী, ধরো তোমার 5 মোহর, আর সঙ্গে তোমার 7 দিনের ছুটি। আমার 50 মোহর আর 1 মাসের ছুটিটাও একেবারে দিয়ে দিন মহারাজ। হে কি গোপাল, তুমি? আগে আমি চোর ধরেছি মহারাজ। কে চোর? কেন মহারাজ? আপনি? এই সব তো আপনার বুদ্ধিতেই হয়েছে। কি যাতা বলছো গোপাল? আমার কাছে প্রমাণ আছে মহারাজ। আমি আজ মিষ্টির হাঁড়ির নিচে ছোট্ট একটা ফুটো করে রেখেছিলাম। মন্ত্রীমশাই যখন রসগোল্লার হাঁড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন, তখন রাস্তা দিয়ে মিষ্টির রস পড়তে পড়তে এসেছে। এই দেখুন মহারাজ, সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে। বাহ 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 বাহ! 1 2 3 4 5 6 7 মোট 7টা রসগোল্লার হাঁড়ি। হ্যাঁ, তার মানে তুমি জানতে আমি আজ চুরি করব? গোপাল সব জানে। কি প্রমাণ আছে যে আমি চুরি করিয়েছি? আর সেই রসগোল্লাগুলোই বা গেল কোথায়? রসগোল্লাগুলো কোথায় গেল জানি না, তবে যার পেটেই যাবে জানিয়ে যাবে, কারণ আমি রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ। ওরে বাবা রে! কি হলো মহারাজ, পেটে মোচড় দিচ্ছে বুঝি? সামনে থেকে সরে যাও গোপাল, আমাকে যেতে দাও। ওরে বাবা! আগে 50 মোহর বার করুন, তারপর এই নাও, এই নাও, 50 নয় 100 মোহর নাও। এবার পথ ছাড়ো, পথ উড়িয়ে আবা। বলেছিলাম না, গোপালের পেছনে লাগতে যাবেন না। এবার বুঝুন কাণ্ড। মহারাজ কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ? ওরে বাবা রে! 7 দিনের জমানো সব মিষ্টি একেবারে বার করে ছাড়লে তুমি। আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছো। বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। আর এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে কিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পান চেপাও। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ, বুঝবে ঠেলা, বুঝবে যখন একদিন রান্না করা বন্ধ করে দেব, নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ, তুমি কি ভাবছো হ্যাঁ তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো, তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ, কি গো, আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ, নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। হ্যাঁ? এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো, যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে।
জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো জানি, আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো, এই তোমার চোয়াল আটকে গেল নাকি? হ্যাঁ? সর্বনাশ, এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চোয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো বলো দেখি। কি গো, কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। ওরে বাবারে, দাঁতগুলো গেল মনে হয়। ওহ, বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? ও বাবা! মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? কি আবার দেখাবে? সেরেছে কি? আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? শিলনোড় আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করবো? হ্যাঁ, কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ, তুমি চুপ করো তো। ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার, সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি? কি ব্যাপার, সবাই চুপ কেন? আচ্ছা, গুরুতর কিছু হয়েছে নাকি? না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক, আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ, মহারাজ কি হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ, কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে, তবে আপনার সাথে সাথে গোপালের চালেও
কাঁকড় পড়লো, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান, আমন্ত্রণ রইল। ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি তুমি চুপ করো। মহারাজ আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যি বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী 3-4 দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। ওহ বাবা! এই বলি কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি কিন্নি। আসলে রাজসভা আগামী 3-4 দিন বন্ধ থাকবে। এ কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। হ্যাঁ, মহারাজও কাকুরচি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ? তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ বলো শুনি। আগামী 3-4 দিন তোমার কোনো কাজ নেই। না মানে কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না, আমার বাপের বাড়িতে। সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? হ্যাঁ, না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাইবাবু তো রাজকার্যে সবসময় ব্যস্ত থাকে। সে কি আর আমি জানি না? রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুঁড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। ওই চুপ কর না, জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। দিদি, তুই জামাইবাবুকে শান্তিতে খেতে দিস না? তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্তি, এ কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না 5খানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাইবাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম, বুঝলে? তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি, বুঝলে? তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে, যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাইবাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ, চলো না যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় 1 বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন জামাইবাবু, আপনাকে ওই চালের দোকানটায় নিয়ে যাই।
আসুন 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 কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাইবাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে হতেই হবে, এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। তা মশাইয়ের থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব। বাহ 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 বাহ। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। সে বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন, তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না, তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি, ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you? এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? এই কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? হ্যাঁ, না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া। তবে আর কি, ওই মূলধন একটু কম পড়ে গেছিল, সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো, না হলে আরো আগেই শুরু করতাম। মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও, এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকর ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। হ্যাঁ, ও বাবা, তাই বলছি তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ, আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাঁচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ, তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে,
এটা সবার জানা, কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি? গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ, কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকর, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ বছর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও, মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকর ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন। আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ, মহারাজ আমাকে মাফ করিয়া দিন, মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশি, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পাই, তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে। গোপাল, দেখো ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে। ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না, আবার দেখা হবে। মহারাজ, আপনি এখানে এত রাতে? মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরই পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ, এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আ আ ও ও ওরে বাবা রে, হায় 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 হায়, আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়াছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব। কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড! বলো সাহেব, কি বলতে এসেছো? রেজে, কামিং 1st জানুয়ারি আমাদের নিউ ইয়ার, নতুন বছর।
আমরা তো এভরি ইয়ার 31st ডিসেম্বর রাত 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করি। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আপনি যদি দিস ইয়ারে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা খুব আনন্দিত হইব। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি অ্যাটেন্ড করলে আমরা আপনাকে আমাদের বিলাতি কেক খাওয়াইবো। মানে পিঠে? জানো সাহেব, এই পৌষ মাসে আমরাও পিঠে তৈরি করি। দেখো দেখো, এই দিক দিয়ে আমাদের সংস্কৃতির মধ্যে কত মিল। ওয়েল সেড মহারাজ, ওয়েল সেড। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাদের ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তা মহারাজ, সাহেবরা এসে আপনাকে নেমন্তন্ন করে গেল? আরে শুধু নেমন্তন্ন, যাকে বলে একেবারে স্বনির্বদ্ধ নিমন্ত্রণ। আহা, আপনার সাথে যদি আমাকেও নেমন্তন্ন করতো, আহা, জীবনে কখনো বিলাতি কেক খাইনি, শুনেছি খুব ভালো খেতে। বাবা, কেকের কথা শুনেই তো দেখছি আপনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দিল। দেখেছেন মহারাজ, আমি সরল সিধে মানুষ, সাদা মনে কাদা নেই, তাই আগ বাড়িয়ে মনের ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। আর দুঃখ পেতে হবে না মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কেক খেতে গেলে মন্ত্রী মশাইকেও সঙ্গে করে নিয়ে যান, তাতে যদি এই সরল সিধে মানুষটার মনের দুঃখ একটু কমে। এই থামো থামো সব, রঙ্গরসিকতা থামিয়ে আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি। আচ্ছা, গত পৌষ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত তোমরা কে কি কাজের কাজ করেছো বলো তো? মানে এই এক বছরের কাজের ফিরিস্তি চাইছেন? মনে করো তাই। এই এক বছরে আমি তালিম দিয়ে 100টা নতুন সৈন্য তৈরি করেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তা রাজপণ্ডিত, তুমি কি করেছো? আমি ছাত্র পড়িয়ে তাদের শিক্ষিত করে তুলেছি। আমি প্রতিদিন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমিও বেকার বসে থাকিনি মহারাজ, এক বছরে আমি 350টা পদ্য রচনা করেছি। আর এই যে গোপাল, এই এক বছরে তুমি কি করেছো? হ্যাঁ, আমি রাজসভায় এসে হাস্যরস পরিবেশন করে সকলের মন ভালো করেছি। আর বিপদে আপদে বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে আপনাকে আর এই রাজ্যকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমাদের সকলকে উদ্ধার করে দিয়েছো। এই যে মন্ত্রী, তুমি কি করেছো? আমি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি রোজ সময় মতো রাজসভায় এসেছি। তা এসেছো? বাহ, কিন্তু এসে কাজের কাজটা কি করেছো? মানে এই মুহূর্তে সেগুলো ঠিক মনে পড়ছে না মহারাজ। আমি মনে করিয়ে দেব মন্ত্রী মশাই। তুমি ঠিক আছে, দাও। সুকর্মের পরিবর্তে বেশ কিছু দুষ্কর্ম করেছেন আপনি। যেমন কোষাগার থেকে টাকা সরাবার মতলব করেছেন, যদিও আমার বুদ্ধির কাছে হেরে গিয়ে আপনার সেই মতলব ভেস্তে গেছে। এ বাবা, এ তুমি কি বলছো গোপাল ভাই? আরো শুনতে চান? না না, থাক থাক, মন্ত্রীর কথা যত না বলা যায় ততই ভালো। আর বিজ্ঞানী, তুমি এবার বলো। আমি এই এক বছরে অনেক পরিশ্রম করে এক আশ্চর্য আকাশযান তৈরি করেছি মহারাজ। যে যানে চড়ে কমপক্ষে 10 জন খুব অল্প সময়ে অনেক দূর থেকে ঘুরে আসতে পারে। তাই নাকি? এ তো খুব ভালো আবিষ্কার। তা এতদিন জানাওনি কেন? ভেবেছিলাম কাজ সম্পূর্ণ হলেই আপনাকে জানাবো। তা কবে সম্পূর্ণ হবে তোমার ওই আকাশযানের কাজ? সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ, এবার আপনি বললেই চড়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি সকলে মিলে চড়বো তোমার ওই আকাশযানে। তাহলে আজকের মতো রাজসভা এখানেই শেষ। কাল সকলে আবার এসো কিন্তু। বিজ্ঞানীর এই আকাশযানের কথাটা সাহেবদের কাছে পৌঁছে দিতে পারলেই অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে খবরটা ওদের কানে দিয়ে আসে। গিন্নি, ও গিন্নি। বলো, কি বলবে? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? একটা বিশেষ কাজে। কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি কি সুন্দর ঘাস। মাঠটা সুন্দর হলে কি হবে? সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে।
আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মারব দৌড়। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। যা কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়েই গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে। তবে আজ নয়, কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! ওরা কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ? একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাতিয়েছ? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম। কিন্তু ওরা যে এমন একটা বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো?
সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, ঠিক আছে, পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ, তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না। ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে, কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে, চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো গোপাল যখন এসে গেছে, তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো, বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। কি বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই কর। বাপরে, কি আওয়াজ! হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাইয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই। ওই দেখুন মহারাজ, বিলাতি কেকের দোকান।
বাবা বাবা, খুব ভালো খুব ভালো, কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে, তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর? এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। আমার আমার পা ব্যথা করছে, তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশ টানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশটানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছেন। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমায়। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের করি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে, তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল? এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রী মশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রী মশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রী মশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রী মশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো জোচ্চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ। থামলেন কেন মন্ত্রী মশাই? জমিটা দেখেছো পণ্ডিত? বলো তো ওটা কার জমি? মহারাজের জমি হবে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কিভাবে ফেলে রেখে দিয়েছে দেখো। ওটার ব্যাপারে একটু কথা বলতে হবে। কি বলবেন? সেটা আজ সবাই শুনতে পাবে। এক কথা 2 বার বলা ঠিক নয়। জমিটাকে বাগাতে হবে। আমি ভাবছি এই জমিটা নিয়ে মহারাজের সঙ্গে কথা বলবো। না, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, আমি একটা ব্যবস্থা করব। উহ, কি সাংঘাতিক লোক রে বাবা। হ্যাঁ, বিটলে বামুন অমনি জমিটার দিকে নজর পড়েছে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের মনে কি আছে কে জানে বাবা। মন্ত্রী মশাই কথার উপরে কথা বলা উচিত নয়, বড় অংশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটাই রাখা উচিত। মন্ত্রী মশাই আপনি নিশ্চিন্তে থাকুন, আমি জমি সম্পর্কে মহারাজের কাছে কিচ্ছু বলবো না। শুধু দেখবেন যদি আমারও কিছু হয়। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো। আমাকে ধরে থাকো, দেখবে তোমার হিললে হয়ে যাবে। ব্যাস ব্যাস, আমি তো আপনাকেই ধরে আছি মন্ত্রী মশাই, আর চিরকাল থাকবো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। এখন চলো, আমরা এখন সবার কাজ করব। কয়েকদিন ধরে দেখছি পণ্ডিত মন্ত্রী মশাইয়ের গায়ে এঁতুলের মতো লেগে আছে। জানে না যে মন্ত্রী নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এসো এসো মন্ত্রী। বাবা, তুমি একেবারে পণ্ডিতকে বগল দাবা করে নিয়ে চলে এসেছো। ডুগি তবলা। গোপাল, তুমি চমৎকার বলেছো। বলো বলো মন্ত্রী, সভার শুরুটা কিভাবে করব? মহারাজ, রাজপ্রাসাদে আসবার সময় আমি আপনার জমিটাকে দেখতে পেলাম। বিস্তীর্ণ জমি অনাবাদী হয়ে রয়েছে। এটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভালো কথা মনে করিয়েছো। মানে আমার মনে কয়েকদিন ধরে ঘুরছিল এই জমিটার কথা। ভালো করেছো মনে করিয়ে। জমিটা কাউকে দিয়ে আপনি দেখি আমার মনের কথাটাই ধরেছেন। আপনি যদি কাউকে দিয়ে জমিটাকে চাষ করান, তাহলে যা উৎপন্ন হবে তার অর্ধেক জমিটা কাউকে দিয়ে। ঠিক বলেছো মন্ত্রী, কাউকে দিয়ে চাষ করাতে হবে। মানে আমি তো আছি। না 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 না, তোমার অনেক কাজ। চাষের জমি চাষ করানোর জন্য ও গোপাল আছে। গোপাল, তোমার কাজ হলো তুমি জমিটা চাষ করো। উস্কে গেল। মহারাজের এই গোপাল প্রেম আমার একদম সহ্য হয় না।
মুখ থেকে কথা খসলো কি না খসলো, অমনি গোপালের ভাগে জমি চলে গেল। অসহ্য। তাহলে লেগে পড়ো গোপাল, কাল থেকেই লেগে পড়ো। তুমি কি চাষ করবে না চাষ করবে সেসব ব্যাপার আমি দেখতে যাবো না, শুধু অর্ধেক ভাগ দিলেই হবে। ঠিক আছে মহারাজ, আমি কাল থেকেই জমি চষা শুরু করব। উপযাজক হয়ে আমি খবর দিলাম মহারাজকে। মহারাজ পুরো জমিটা গোপালকে দিয়ে দিল। দেখি কিভাবে কাজ করে। তাহলে জমির ব্যাপারটা মিটে গেল। তা রাজসভার আর কি কাজ আছে মন্ত্রী? আহা, সেটা নিয়ে তাড়াতাড়ি আমরা রাজকার্য শুরু করি। কাল থেকে কি করব বলো তো? আরে বাবা, এত চিন্তা করার কি আছে, একটা কিছু ঠিক জুটে যাবে। ওই যে কথায় আছে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। হঠাৎ করে যে কাজটা চলে যাবে ভাবতেই পারিনি। মালিক এখন নিজে চাষ করবে, তার ছেলে এসেছে, ছেলে আর বাবা মিলে চাষ করবে। আরে ওই রকম অস্থির অস্থির করে না, শরীর খারাপ হবে। আমি তো দিন আনি দিন খাওয়া মানুষ, আমার একদিন বসে থাকা মানে সঞ্চয়ে হাত দেওয়া। রে পুঁটি, ঘরে তোর বাবা আছে রে? গোপাল দাদুর গলা না? বাবা তোমাকে খুঁজছে। আছি গোপাল দাদা, ভেতরে এসো। এসো দাদা এসো, বলো কি খবর? ওই তোমার কর্তার সাথে আমার কিছু কাজের কথা আছে। বলো বলো দাদা। খুব মন দিয়ে শোনো। মহারাজের ওই দিঘির ধারে যে জমিটা পড়ে আছে সেটা চাষ করার দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছেন। আমি ওই জমিতে চাষ করে ফলন করিয়ে দেখিয়ে দেব। এই যে মেঘ না চাইতে জল। তো আগে বাবা কাঁদছিল। ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। এবার বলো তো ওখানে কি চাষ করব? দাদা এখন তুমি সবজি চাষ করো। আরে কি সবজি চাষ করব? চাষের তো ছাই আমি কিছু বুঝি না। ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও, দায়িত্ব যখন দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করব। এই সময় বেগুন চাষ করো, বেগুনের দাম বেশ চড়া। তবে তাই হবে। শোনো, বীজ কিনে কাল সকাল থেকেই কাজ শুরু করে দাও। এই চাষ আমি 12 মাস চালাবো, তোমার কাজের কোনো অসুবিধে হবে না। আমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দেবো। আমি আসি গো, আসি রে পুঁটি। শুনছো গিন্নি? খবর আছে গো, খবর, সুখবর। খবর? বলো বলো বলো, শিগগির বলো। তোমার মুখে তো চট করে সুখবর পাওয়া যায় না। এই বলো বলো, সুখবরটা তো বলো। কি গো, কি হলো? মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছো কেন? কি গো বলো। কি আর বলবো গিন্নি, কপাল, সবই কপাল। আবার কি হলো একটু খুলে বলো দেখি। পথে যেতে যেতে মহারাজের অনাবাদি জমিটা দেখছিলাম। জমিটা দেখে মাথায় একটা চিন্তা এলো যে জমিটা যদি আমি লোক লাগিয়ে চাষ করতে পারি তাহলে আমার কিছু সঞ্চয় হয়। মনের কথা মহারাজকে বললাম, ব্যাস মহারাজ গোপালকে দিয়ে দিল জমিটা। ওই যে চওড়া কপাল নিয়ে চুন বেচে কি আর করবে, ওই মন্ত্রী হয়ে থাকো। কিছু তো একটা করতে হবে। আমি বিনা যুদ্ধে একটা সামান্য ঢেলাও দেব না। দেখি কি করে চাষ করে গোপাল। তুমি একদম ঠিক করেছো। কুটির বাবা চাষের বিষয়ে খুব পারদর্শী। হ্যাঁ, তাহলে দেখলে গিন্নি সুখবরটা কেমন? গোপাল, হ্যাঁ, কি চাষ করবে ঠিক করলে? আগে এই সবজি চাষ করব মহারাজ, বেগুন মহারাজ। বেগুন? হাসবেন না মন্ত্রী মশাই, বেগুনের অনেক গুণ, পড়লে বুঝতে পারবেন। তা তুমি যাই চাষ করো না কেন, মুনাফা হবে তো। ওই জন্যই তো বেগুন চাষ করলাম মহারাজ। বেগুনের এখন চড়া দাম হবে। আমিও দেখব কিভাবে গোপাল মুনাফা করতে পারে। আমিও ছেড়ে দেব না। গোপাল বেগুন ছাড়া আর কি ভাবতে পারে? মাথায় আলু, সেই মাথায় আলু নিয়ে চাষ করবে বেগুন। মন্ত্রী মশাই, আপনি যাই বলেন বলুন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। বেগুনের গুণ আপনাকে দেখিয়েই ছাড়বো। মহারাজ, কাল তো রবিবার, ছুটির দিন। আমি খেতে কাজ করব
আপনি আসবেন মহারাজ? অবশ্যই অবশ্যই যাব। বাহ বাহ বাবা, তুমি তো দেখছি করিতকর্মা লোকে, একদিনে জমিটা একেবারে ঠিকঠাক করে রেখেছো। গোপাল দাদা, তুমি একটা কাজ দিয়েছো, এই অসময়ে আমাকে ঠিকঠাক করে কাজটা করে রাখতে হবে না? আজ মহারাজ দেখতে আসবেন কিরকম কাজ হচ্ছে। মহারাজ খুব খুশি হবেন, দেখো গোপাল দাদু। মহারাজ যে খুশি হবেন সেটা জানি বুঝলে, কিন্তু তার সাথে সাথে একজন যে প্রচন্ড জ্বলবে সেটাও জানি। কে জ্বলবে গোপাল দাদু? কে আবার? মন্ত্রী মশাই। আমার সৌভাগ্যে তো একজনই জ্বলে। গোপাল দাদু, ওই দেখো মহারাজ আর মন্ত্রী মশাই আমাদের দিকেই আসছে, সাথে আবার পণ্ডিত মশাইও আছে। এইবার মন্ত্রী মশাইয়ের জ্বলুনি শুরু। বাবা বাবা গোপাল, তুমি তো একদিনে জমিটা দারুণ ভালো একটা ব্যবস্থা করে রেখেছো। মহারাজ, চারা লাগানো শেষ হয়ে গেছে, এবার রোজ যত্ন আত্তি করতে হবে, পরে ফলন হবে। আর এই সবই হয়েছে মহারাজ এই পুঁটির বাবার জন্য। ঠিক লোককে ঠিক জায়গায় বসানোর জন্যই তোমাকে এত ভালোবাসি আমি। আজ ওই জমিটা আমার হতো, হ্যাঁ, আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য গোপাল সব সময় প্রস্তুত। কি মন্ত্রী মশাই, কি ভাবছেন? কি আর ভাববে, দেখছে তুমি কত সুন্দরভাবে জমিটাকে চাষযোগ্য করেছো। কি বলো মন্ত্রী? হ্যাঁ, গোপালের কাজ সত্যি প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তবে এর থেকেও ভালো করা যেত। তুমি থামো তো, কাউকে মন খুলে প্রশংসা করতে তো দেখি, খালি আমাশা রুগীর মতো কতিয়ে কতিয়ে প্রশংসা করো। আরে মন খুলে প্রশংসা করো, দরাজ গলায় প্রশংসা করো। এ আমার একার কাজ নয়, আর এ আমার দ্বারা হতোই না। এ সবই করেছে ওই পুটির বাবা, তাই যাবতীয় প্রশংসা পুটির বাবারই প্রাপ্য। না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। রাতে এসে চারাগুলোকে ঘেঁটে দিতে হবে, আর আমাকে এই কাজে সাহায্য করবে বটা ঘটা। মহারাজ, আমি এবার ঘরের দিকে যাই, মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে। সে কি মন্ত্রী, আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ কোথায়? আমাকে রাজসভায় পৌঁছে তারপর তুমি মধ্যাহ্ন ভোজন করতে যাবে। যথাজ্ঞা মহারাজ। চলো চলো গোপাল, খুব ভালো কাজ করে যাও, আরে ফল হবেই। চলো চলো পণ্ডিত। শোনো পুটির বাবা, ওই মন্ত্রী মশাইয়ের ভাবগতি কিন্তু ভালো নয় বুঝলে। সেটা আমিও দেখছি গোপাল দাদা। মন্ত্রী মশাই জমির ক্ষতি করতে পারে, তাই না রে পুটি? তাহলে কি করবে গোপাল দাদু? পুটির বাবা, আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে, তাই চারধারে ভালো করে নালা কেটে দাও। আমি বুঝে গেছি গোপাল দাদা, আর বলতে হবে না। এই যে বটা ঘটা, কাজের কথা আছে। বলুন মন্ত্রী মশাই, কি সেবা করতে পারি? দিঘির পারে মহারাজের জমিটা জানিস তো? হ্যাঁ, আপনি যেটা নেবেন বলেছিলেন। আর জমিটা পেলে ওই জমিটা আমাদের ভাগে চাষ করতে দেবেন বলেছিলেন। এসব এখন ইতিহাস। 7 মণ তেলও পুড়ল না, রাধাও নাচল না। তার মানে ওটাই এখন গোপালের হাতে। গোপাল ভাগ চাষ করছে ওই পুঁটির বাবাকে দিয়ে। নেপই দই মেরে দিল। তার মানে আমাদের কাজ হবে গোপালের বাড়াপাতে ছাই দেওয়া। কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছিস। আজ রাতে গোপালের জমিটাকে একটু লন্ডভন্ড করে দিতে হবে। এ তো আমাদের কাছে কোনো কাজই নয়। অগ্রিম কিছু দিন মন্ত্রী মশাই। এই নে 4টে মোহর। ঠিক আছে, আজ রাতে আপনার কাজ হয়ে যাবে। বাহ, বেশ ভালো নালা কাটা হয়েছে, এবার ভালো করে কাঁটা ঝোপ চারধারে দিয়ে দাও। গোপাল দাদু, তুমি কাদের আশা করছো? বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, আর অন্ধকারে বটা ঘটা এলে নালায় বসে কাদা মাটি মাখবে। চল রে সবাই। ও
বৃষ্টি আমার সুবিধা করে দিবে। পুরো বৃষ্টি হবে, মাঠ ভেসে যাবে, গাছের চারাগুলো জলে তোড়ে আস্তে আস্তে চলে যাবে, বালির বেগুন হয়ে যাবে আগুন। কি বিড়বিড় করছো? আমি জল ঝরা দেখছি, আকাশ থেকে জল ঝরছে। গোপালের ভাগ্যে এবার বেগুন নেই। কেন কেন? তুমি আবার কি পাকা ধানে বই দিতে গেলে? বটা আর ঘটা দুজনে আজ গোপালের ক্ষেত করবে ফর্সা, সঙ্গে সাথ দিল রাতের বর্ষা। আরে বাবা, কিরকম ছন্দ মিলিয়ে দিলাম। কি গো, এত বৃষ্টি পড়ছে, গাছের ছাড়া আর ক্ষতি হবে না? না না গিন্নি, সেদিকে আমি সদা সতর্ক আছি। জমির চারপাশে নালা কেটে রেখেছি, নালা দিয়ে সব জল বেরিয়ে যাবে। আর যদি বাড়তি কেউ আসে, ওই নালার মধ্যে গাদাগাদি করে পড়ে থাকবে। বর্ষার মধ্যে আবার কে আসবে? সে আছে গিন্নি, আসার লোক অনেক আছে। না না না, অনেক বলবো না, ওই দুটো লোক আছে, তারা এতক্ষণে এসেও গেছে। আর নালার মধ্যে গাদাগাদি করে পড়েও আছে গিন্নি। তুমি কি যে আজে বাজে বকছো কে জানে। গো, শরীর খারাপ টারাপ হয়নি তো? গিন্নি, গোপালের ক্ষতি করার জন্য লোক এখানে আছে, তিনি আমার এই সব সহ্য করবেন কেন? ও, তার মানে ওই মন্ত্রী মশাই? তাছাড়া আর কি, দুয়ে দুয়ে যদি 4 হয়, আমার জমিতে আজকে রাতে বটা এবং ঘটা আছে, এবং ওরা দুজনে নালার মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে। এই দেখ কি জ্বালায় পড়লাম, এই মুষলধার বৃষ্টি পড়ছে, অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। জমির কাছে এসে গেছি, এবার জমির মধ্যে ঢুকে গাছগুলোকে ছিঁড়ে দে। বৃষ্টি এসে আমাদের সুবিধাই করেছে জানিস। এই যে নালার মধ্যে পড়ে গেলাম, এখানে বড় নালা কাটা। ঘটা রে, আমাকে তোল, আমাকে তোল রে, তোল। এই দেখো দেখো কাণ্ড, নালার মধ্যে ঢুকে যাচ্ছি রে। বাবারে বাবা, আমিও তো পড়ে গেছি রে। আমার বোধহয় এই পাটা ভেঙে গেল রে। গোপাল মহা চালু লোক, বাবা ওর নালা কেটে গেছে। গোপালের বুদ্ধি মন্ত্রী মশাইয়ের থেকে অনেক বেশি। এই বোটা, এই বোটা, আমরা ক্রমশ এই ডুবে ডুবে আমরা আর কালকের সূর্য দেখতে পাবো না রে বাবা। কাল সকালে উঠে আগে আমি যাব জমিটা দেখতে। এতক্ষণে বটা আর ঘটা জমির সর্বনাশ করে দিয়েছে। নাও গোপাল, এবার তোমার ফাটা কপাল। কি হচ্ছে বলো তো গিন্নি, কেবলই ছন্দ মিলে যাচ্ছে। তার মানে তোমার ভাগ্যে এবার সব মিলে যাবে। কি গো পুটির বাবা, এই বৃষ্টিতে চাষের কোনো ক্ষতি হবে না তো? এই বৃষ্টিটা খুব দরকার ছিল। আর চারিদিকে নালা কাটা আছে, জল জমবে না জমিতে। ভাগ্যিস গোপাল দাদা নালা কাটার কথাটা বলেছিল। ওটা তো বটা ঘটার জন্য বলেছিল। এক তীরে দুটো শিকার। চলো ঘুমিয়ে পড়ো, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। ঘুমিয়ে পড়ো গিন্নি, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। জীবনে আর কারো ক্ষতি করতে যাব না। সত্যি বলেছিস, এবার আর কারো ক্ষতি করব না, আমাদেরকে ভালো হতে হবে। নইলে রাত বিরেতে খানা খন্দে কাদামাটি মেখে এভাবে থাকতে হবে। যতবার উঠতে চেষ্টা করছি ততবারই ঢুকে যাচ্ছি। চলো দেখি আমাদের জালে কোন দুটো রাঘব বোয়াল ধরা পড়লো। আমরা এসে গেছি। ওই দেখো গোপাল দাদু, নালার মধ্যে কাদা মেখে দুটো ভূত দাঁড়িয়ে আছে। ওরে, ওরা ভূত নয় রে, ওরা হচ্ছে গোভূত, বটা ভূত আর ঘটা ভূত। কি গো বটা ঘটা, আমাদের সর্বনাশ করতে এসে নিজেই বিপদে পড়ে গেছো। গোপাল দাদা, আগে আমাদেরকে টেনে তোলো। না 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 না, আমরা তো তোমাদের টেনে তুলবো না, ওটা তুলবে রাজার পেয়াদা। আমি রাজামশাইয়ের কাছে খবরটি দিতে ছুটলাম। এই আমার বানর সেনা, তোরা একটু দেখিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমাদের হাতে তো গুলতি আছে, বেরোবার চেষ্টা করলেই মাথা একেবারে ফুটার করে দেবো।
কি গোপাল, এত সকালে ছুটতে ছুটতে আমার এখানে? মহারাজ, মহারাজ একবার চলুন পেয়াদা নিয়ে। দেখুন দেখুন আমার জমির কি সর্বনাশ করতে চেয়েছিল আপনার মন্ত্রী মশাই। সে কি কি বলছো? আমি কিছু বলছি না মহারাজ, আপনাকে আপনাকে কয়েকটা জিনিস দেখাবো, তাই জন্য সকাল সকাল আপনাকে ডাকতে চলে এসেছি। চলো চলো তো গোপাল, দেখি মন্ত্রী আবার কি কাজ করলো। পেয়াদা, তুমি পেছনে পেছনে এসো। তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, গিন্নি তুমি আমার ঘুমটা ভাঙালে না কেন? হ্যাঁ, আমার নিজেরই ঘুম ভাঙেনি। সারা রাত্রি তোমার নাক ডাকা শুনতে শুনতে আমার ঘুম কোথায় হয়েছে। আসলে বুঝলে কি না, শান্তি নিয়ে ঘুমোলে একটু নাক ডাকে। এখন আমি যাই, গোপালের জমির দশাটা দেখে আসি। একটা ভালো খবর দিও ঠাকুর, একটা ভালো খবর। মহারাজ, এই দেখুন বটা আর ঘটা। এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, মাটি মেখে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ, আমরা পাপ করেছি, তাই ভগবান আমাদের সাজা দিয়েছেন। আমাদের এবারে ওই ভালো হতে দিন। এসব পরে শুনবো, আগে বলো তোমরা এখানে কার আদেশে এসেছিলে? আগে মহারাজ মন্ত্রী মশাইয়ের আদেশে। বটে, মন্ত্রীর এত সাহস আমার জমির উপর কায়দা করা। দাদা যাও তো, মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে আসো। ধরে আর বেঁধে আনতে হবে না মহারাজ, জমি কেমন আছে সেটা সরেজমিনে দেখতে আসছে আমাদের মন্ত্রী মশাই। ওই দেখুন। এ কি, মহারাজ দাঁড়িয়ে আছে? তবে কি বটা ঘটা ধরা পড়ে গেল? এই মন্ত্রী, তুমি তাড়াতাড়ি এসো। পেয়াদা, মন্ত্রীকে পিছ মোড়া করে বাঁধো। আমার কি অপরাধ মহারাজ? ন্যাকা বোকা সাজা হচ্ছে। গোপালের জমি নষ্ট করতে বটা ঘটাকে যে কাজে লাগিয়েছিল সেটা কে? হ্যাঁ, কে? বটা ঘটা সব আমাকে বলেছে। ছি 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 ছি, মন্ত্রী তুমি কিনা আমার মন্ত্রী, আর সেই তুমি কিনা প্রজাদের উপর অত্যাচার করছো। আজ থেকে তোমার মন্ত্রিত্ব শেষ। আমার চাবি খাবেন না মহারাজ, আর একবার সুযোগ দিন, আমি ভালো হয়ে দেখাবো। শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল। মন্ত্রী, তুমি গোপালের জমি পরিষ্কার করবে। যাও যাও, পুটির বাবার হাত থেকে কোদাল নিয়ে মাটি কোপাও। আর এই যে পুটির বাবা, মন্ত্রীকে যদি কোনো মাত্র সাহায্য করো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব। যাও যাও মন্ত্রী, কাদায় নেমে চাষের কাজ করো। তোমার চাষের কাজ করতে খুব ইচ্ছে ছিল না? যাও যাও, এবার চাষের কাজ করো। ধন্যবাদ মহারাজ, আর এক সপ্তাহের মধ্যে ফলন হবে। ফলন তো বেশি বেগুন। কি মন্ত্রী মশাই, বেগুনের কত গুণ দেখলেন তো? তুমি ঠিক বলেছো গোপাল। ধন্যবাদ মহারাজ। শোনো শোনো, একটা কথা তোমাকে বলি গোপাল, আমার ভাগের যে অর্থ আসবে সেটা পুরোটা আমাকে দিতে হবে না, আধা আধি ভাগ করে নিও। আমি অল্প হলেই খুশি, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে, এটাই শুধু আমার চাওয়া। মহারাজের জয় হোক। মন্ত্রীমশাই কোথায়? এখনো এলেন না? আসবেন আসবেন, আমাদের বলেছেন যে হাতের সব কাজ মিটিয়ে আসবেন। হাতের কাজ মেটাতে পারেননি বোধহয়। যেটা বলেছিলেন ভগবান দাদা, সেটা কি করতে পেরেছেন? ওটার জন্যই তো আমাদের অপেক্ষা। ওটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান। ওটা হয়ে যাবে, ওটা আমার কাছে রাখা আছে। হ্যাঁ, একবার দেখা যাবে? দেখা যাবে, কিন্তু সাবধান, হাত দেওয়া যাবে না। যার নামে করা সেই হাত দেবে। হ্যাঁ। কি ভগবান, আরে তোমার চমৎকারের আশায় কিন্তু বসে আছি। ও আপনি, এই আপনার গলাটা পাল্টে যাওয়ার পর থেকে না মাঝে মাঝে চমকে যাই। যাই হোক, আমার কাজ কিন্তু হয়ে গেছে, পরীক্ষা করে দেখা যেতে পারে। আমার গুরু আমাকে এই বিদ্যা দিয়েছেন। হ্যাঁ, কত কষ্ট করে এই বিদ্যা শিখেছি শুধু গোপালকে বিপদে ফেলবো বলে। তাহলে চলো এক্ষুনি গোপালের বাড়ি, আমার আর তর সইছে না। মন্ত্রী মশাই, আপনার পোশাক থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই আতর আমাকে আমার এক বন্ধু মুর্শিদাবাদ থেকে এনে দিয়েছে। এই চলো সবাই, এই চলুন মন্ত্রীমশাই, এবার যাই। এতক্ষণে গোপাল আর গোপালের গিন্নি ঘুমিয়ে পড়েছে। কি গো, কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? বুঝলে গিন্নি, আজ একটু গ্রুপ আপ খাওয়া হয়ে গেছে, পেটের ভেতর কেমন ফুটফাট ফুটফাট।
আওয়াজ হচ্ছে গিন্নি? খাবারগুলো হজম হচ্ছে না, পেটের ভিতরে যুক্ত হচ্ছে। আমি আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি। মা সে কি গো, ওই জন্যেই বললি জিভে লাগাম দাও, জিভে লাগাম দাও, কে কাজ ছাড়ে বাঁশ কাটে। না, একটু বাইরে থেকে ঘুরে আসি। পেটের মজ্জায় এত ব্যথা যে এই মজ্জা আর ভালো লাগছে না। লোভ 16 আনার জায়গায় 18 আনা। ও এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না, আর পারা যায় না। এ আমাকে চিরকাল পাগল করে দিল বাবা গো বাবা। গোপালের বাড়ি এসে গেছে, এবার একটা ভালো জায়গা দেখে চুপি সারে ঘরটাকে রেখে দিলেই হবে। হ্যাঁ, তারপর মন্ত্র শক্তিতে আমাদের চেনা গোপাল অচেনা গোপাল হয়ে যাবে। বাবা, উঠোনে বেশ ভালো জায়গা দেখে ঘরটা রাখতে হবে। এবার মনে হলো সব পরিষ্কার হয়ে গেছে। গিনি বলে আমার খুব নোলা, আরে আয় করি তো খাওয়ার জন্য। কাল সকালে রাজবৈদ্যর কাছ থেকে একটা হজমি গুলি খেয়ে নিলেই পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে। যাক, কাজ হয়ে গেছে, এবার ভালো করে ঘুম হবে। তাড়াতাড়ি করো ভগবান, তাড়াতাড়ি করো। হয়ে গেছে, ব্যাস এবার চলুন। আরে বাবা, এসব কুচির কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয়। আরে মন্ত্রী মশাই সদল বলে আমার বাড়ির দিক থেকে আসছে কেন? নিশ্চয়ই কিছু বদ মতলব আছে, লুকিয়ে পড়ি। আচ্ছা, এই ঘরটা ছুঁলে গোপাল কিভাবে অচেনা হয়ে যাবে? নিজেকে ভুলে যাবে, ওর নাম, ওর বাবার নাম সব ভুলে যাবে। তবে এটার গুণ কিন্তু 2 দিন থাকবে। এমন জায়গায় রাখা হয়েছে যে যে কোনো সময় গায়ে লাগবে। তা ঠিক। আচ্ছা, তার মানে আমাকে মস্তিষ্ক শূন্য করে ওরা মজা দেখবে। হ্যাঁ, ঠিক আছে। বাবা, কি কড়া আতরের গন্ধ, মেখেছে কে জানে। তার মানে গোপালের চাকরি কাল থেকেই চলে যাবে। মন্ত্রী মশাই, এবার আমার আর ঘটার দিকে একটু নয়ন মেলে তাকান না। গোপালের শূন্য স্থানে আমাদের বসতে দিন না। আরে তোরা তো দেখছি গাছে না উঠেই একবারই মন্ত্রী মশাই, আমার ব্যাপারটাও দেখতে হবে। আমি অনেক দিন আগে থেকে নাম লিখিয়ে রেখেছি। আমার কঠোর সাধনার ফসল এই জাদু, যার ফলে কাল গোপাল হবে পাগল। তোমার ব্যাপারটা আমার মাথায় আছে ভগবান। আর আমাদেরটা, আমরা কি ওই বানের জলে ভেসে এসেছি নাকি? রাতের বেলা মশকরা করবেন না মন্ত্রী মশাই, নইলে আপনার বাড়িতে মশা ছেড়ে দেব। এমন কামড় দেবে 7 দিন জ্বর, 8 দিন ইয়ে। এবার ইয়েটা কি সেটার মুখে বললাম না। আহা, চড়ছিস কেন? হাসি মুখে থাক, হাসলে তো ওদের না বড্ড মিষ্টি লাগে, বড্ড। তোদের কথাটাও মনে আছে। তবে শোন, এইভাবে কোনো কাজ হয় না। আমি তো বলেছি চেষ্টা করব। চেষ্টা করলেই হলো। আজ থেকে তাহলে এইভাবে রাত বিরেতে বের হতে হবে না। চেষ্টা করুন মন্ত্রী মশাই, গোপালের জায়গায় আমাদের দিয়ে দেখুন না, দেখবেন কেমন হাসাবো। আপনার কথায় চলবো আর মহারাজকে ফাঁসাবো। তোমার চেষ্টা তোমার কাছেই রাখো। ভাগ্যিস আমার ইয়েটা পেয়েছিল, তাই তো পুরো বিষয়টা জানতে পারলাম। কালকে গিয়ে দেখবেন মন্ত্রী মশাই একদম অচেনা গোপালকে। ওসবে আমার বিশ্বাস নেই। পেট পরিষ্কার, মন পরিষ্কার, সব পরিষ্কার। কি কড়া আতরে গন্ধ। তবে কি কেউ এসেছিল? দেখি তো। ইনি ভালো করে এই ঘরটাকে দেখো। এটা মন্ত্রী আমাকে বুদ্ধিহীন করার জন্য করেছে। কাল রাত পর্যন্ত একটু সাবধানে থেকো, কেমন? আর এটাকে নিয়ে 5 কান করো না।
তুমি বলেছিলে না কেউ এসেছিল কিনা? হ্যাঁ, এসেছিল মন্ত্রী, বটা ঘটা আর ভগবান। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড গো! ওই দেখো, বললাম চুপ করে থাকতে, টানা চিৎকার শুরু করে দিলে। আরে আমি তো আছি নাকি? হ্যাঁ, চলো চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। নেই, কাল রাজসভা না একেবারে জমে যাবে গিন্নি। কাল একটু কষ্ট করে আমাকে নিয়ে রাজসভায় যাবে তুমি। হ্যাঁ, আর এই ঘরটার কি হবে? হ্যাঁ, কুসংস্কারকে একদম প্রশ্রয় দিতে নেই গিন্নি। ঠিক আছে। সবাই তো এসে গেছে, শুধু গোপালই আসেনি। ওটা তো গোপালের চিরন্তন সত্য। গোপাল কি আর গোপালে আছে? আপনার কাছে খবর এলো বলে। না 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 না, আমি আর সময় নষ্ট করতে চাই না, রাজসভা বরং শুরু করে দিই। গোপালের এই মাসের বেতন কাটা হবে। এ কি গোপালের এ কি অবস্থা? গোপালগিনি নিয়ে আসছে। কি গোপালের একই অবস্থা? কি হয়েছে এই গোপাল? কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। উনি এখন শিশুর মতো। হ্যাঁ বাবা, এই তো সেই রাতের কড়া আতরের গন্ধ। ইস, কি গন্ধ, কি গন্ধ, ঠিক ইয়ের মতো। কই, কিছু খারাপ গন্ধ তো আমরা পাচ্ছি না, একটা আতরের আকুল করা গন্ধ। আমার গিন্নির মন তো এই গন্ধে আকুল হয়ে ওঠে। আরে এটা কি করছো? এই তো এখানে ইয়ের গন্ধ। ইস, মহারাজ, গোপাল কি করছে? ও বউ, বাজার থেকে ফুল নিয়ে এসো, ফুলের গন্ধ এলে ইয়ের গন্ধ চলে যাবে। এই বাজে লোকটা, জামা খুলে ফেলো, খুলে ফেলো। বাবা, গোপাল, 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 এসব কি করছো নাকি? রাজবৈদ্য, গোপালকে সামলাও। এই বউ, এখানে দাঁড়িয়ে কেন? যাও বাজারে যাও, ফুল নিয়ে এসো। জমিয়ে দিয়েছে, জমিয়ে দিয়েছে। এই মহারাজ, কি করি এখন বলুন? সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আমাকে জানাও। এটা কি করে হলো? রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে গেল, ফিরে এলো একদম শিশু হয়ে। খোলো খোলো খোলো, জামা খোলো, জামা খোলো, জামা খোলো। এই ভালো হবে না, ভালো হবে না বলছি। এটা পাগলামি করার জায়গা নয় গোপাল। একই গোপালের হল, মন্ত্রীর ছাড়িয়ে নিচ্ছে ছল। গোপাল বকছে ভুল ভাল, কেটে গেছে ছন্দ তল। আরে থামো, এটা কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? সভাকবি, তুমিও গোপালের তালে তাল দিচ্ছ? হ্যাঁ, আমার নাম কি গোপাল? তোমার মাথায় ভাঙবো তাল, তুলবো তোমার নুন ছাল। গোপালকে আমি যতটুকু জানি, এটা গোপালের পাগলামি নয়, এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। একান্তে গোপালের সাথে কথা বলতে হবে। রাজসভা শেষে গোপালের বাড়ি যাব। ঢ্যাঙা মন্ত্রীর তুলবো ছাল, মাথায় ভাঙবো তাল। আরে এ তো দেখছি কেলেঙ্কারি হলো। গোপাল সব ভুলে গেল, কিন্তু কিন্তু আমার সাথে শত্রুতাটা কিছুতেই ভুললো না। কি মজা, কি মজা, আমার নামটা হলে গোপাল। এই ঢ্যাঙা লোকটা, এবার তোমায় ধরবো, ধরে ধরে কাতে কুতে দেবো। ছাড়ো ছাড়ো ছাড়ো। ওরে বাবা, ওরে বাবা, আরে ও লাগছে তো। ও ওরে বাবা, ও আজ বোধহয় পাগলের হাতে মরণ লেখা আছে আমার। ওরে বাবা, এই কেউ গোপালকে থামাও। প্রহরী, ধরো ধরো, এই গোপালকে থামাও। আজ এই পর্যন্ত, আবার কাল। আমার নাম কি সত্যি গোপাল? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম সত্যি গোপাল। এবার তুমি একটু ঠান্ডা হও। তাহলে আমি এখন ঠান্ডা গোপাল। এই ঢ্যাঙা, আমি এখন ঠান্ডা গোপাল, জলের মতো ঠান্ডা। আর তোকে মারবো না ডান্ডা, দেবো না কাতুকুতু, তুই আমার আতুকুতু। গোপাল বউ, গোপালকে নিয়ে তুমি ঘরে যাও, আমি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। গোপালকে সুস্থ করে তুলবই। রাজবৈদ্য, তুমি সভা শেষ হলে অতি অবশ্যই গোপালের বাড়ি গিয়ে গোপালের চিকিৎসা করবে। ঠিক আছে মহারাজ। যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে 500 মোহর নিয়ে যাও গোপাল বউ, এই সময় তোমাদের লাগবে। অনেক ধন্যবাদ মহারাজ। ও গোপালের বউ, গোপালের ঠিক কুষ্টি আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, কাল সকালে আমি ওর কুষ্টি ঠিকুজিটা একবার দেখবো। ঠিক আছে রাজজ্যোতিষী মশাই, আজ তবে যাই। তাহলে ভালোই হলো, রাজবৈদ্যর সাথে আমিও গোপালকে দেখতে যাব। বাবা, উফ, বাঁচলাম।
কি গিন্নি এরকম দেখলে পাগলের অভিনয়টা কিন্তু ভালোই করেছি কি বলো? পাগলের অভিনয় করে কিরকম 500 মোহর পাইয়ে দিলাম। কাল দেখবে আরেক মজা। তা যা বলেছ, আজ তোমাকে দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, কাল কি তুমি আবার রাজসভাতে যাবে? কাল আমি যাব মন্ত্রীর বাড়ি। কাল ওখানে চলবে অচেনা গোপালের ভেলকি। কি গো গোপাল দাদু, তোমার নাকি খুব অসুখ? দাদু, তুমি নাকি কাউকে চিনতে পারছো না? তাই তো আমরা খবর পেয়ে চলে এলাম। দিদা, গোপাল দাদুর কি হয়েছে গো? হয়েছে ব্যাঙের মাথা। আমার অসুখ না, সুখ সুখ। মন্ত্রীর পিছনে লেগে এক আলাদা সুখ, বুঝলি? তাহলে আমরা যে শুনলাম তুমি রাজসভা একেবারে কাঁপিয়ে দিয়েছো। ওরে তোরা চুপ কর চুপ কর, এখানে অনেক বড় গল্প আছে। তোরা কথা বল, আমি তোদের সবার জন্য নারকেল মুড়ি নিয়ে আসছি। হ্যাঁ, এবার বলো গোপাল দাদু। একটু পরে রাজবৈদ্য আসবে, তখন তোদের একটু নাটক করতে হবে, বুঝলি? আচ্ছা, আমাদের কি নাটক করতে হবে গোপাল দাদু? কাছে আয়, কানে কানে বল। জানবি দেওয়ালেরও কান আছে। বলো গোপাল দাদু। ও ভগবান, আরে এটা কি হলো কি? গোপাল সবাইকে ভুলে গেছে কিন্তু আমাকে ঠিক মনে রেখেছে। ওহ, আজ রাজসভায় কি বেইজ্জতি করলো আমায় গোপাল। কি কি করলো? কি করেনিটা কি জানিস? আমার জামা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সে আমার জামা টেনে খুলে দেয় আর কি, আর তারপর কাতুকুতু। বাবা রে বাবা, কি অত্যাচার! হ্যাঁ, এই শেষ পর্যন্ত খুলে দেয়নি তো? তাহলে আর চিন্তা করছেন কেন? হ্যাঁ, দেখেছেন আমার কালা জাদুর খেল? কাল থেকে দেখবেন গোপাল একদম চুপ হয়ে গেছে আর আপনাকেও ভুলে গেছে। কাল আমাকে ভুলে যাবে? হ্যাঁ, আরে এটার থেকে শান্তির আর কি হতে পারে? আহা, রাত্রিতে শান্তিতে ঘুমাবো। আচ্ছা, আর একটা কথা হঠাৎ মনে চলে এলো, বলবো? টপ করে বলে ফেলুন দেখি। আজ তো রাজবৈদ্য চিকিৎসার জন্য গোপালের বাড়ি গেছে। চিকিৎসায় যদি সাড়া দেয় তবে তো খুব মুশকিল। কোনো বৈদ্য, কোনো কবরেজ কিচ্ছু করতে পারবে না। এ হলো আমার কঠিন সাধনা থেকে পাওয়া শক্তি। তাহলে কোনো ওষুধে কাজ হবে না তো? হবে না? ও শান্তি! আহ, তখন তো ভালো করে কিছু বুঝতে পারলাম না। এখন বলো গোপাল বউ, ঠিক কি ঘটেছিল? কি আর বলবো রাজবৈদ্য মশাই, কাল রাতে একটু গুরুপা খাওয়া হয়ে গেছিল, তাই রাতেও একটু বাইরে যেতে হয়েছিল। আমি বললাম খাবার সময় তোমার শরীরের কথা মনে থাকে না? তারপর 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 ঘরে ঢুকতে গিয়ে দরজা গোড়ায় হোঁচট খেলো। ওখানে একটা মাটির ঘর ছিল, ওইটাতে পা লেগে পড়ে গেল। তারপর থেকে ওই রকম করছে রাজবৈদ্য মশাই। ও গোপাল দাদু, তোমার কি হলো? আমরা এখন কি করব? আমরা কার কাছে আবদার করব? তো পাগল হয়ে গেছে। গোপাল দাদু, একবার সারা দাও। গোপাল দাদু, একবার সারা দাও। আমার বানর সেনারা তো আমাকে ছাপিয়ে গেলি রে, গুরু মারা বিদ্যে। বিজ্ঞানী, আমি তো রোগ ধরতে পারছি না। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, স্নায়ুর গতিও স্বাভাবিক, উচ্চ রক্তচাপ নেই, কিন্তু প্রকৃতি অস্বাভাবিক, দৃষ্টি ভয়ঙ্কর অস্বাভাবিক। এই স্বাভাবিক আর অস্বাভাবিকের মাঝে আমি তো কেমন ওই দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। রাজবৈদ্য রোগ ধরতে পারছে না গো। এই কি হবে রে ন্যাপলা গুলটে? আমি কোথায় যাব, কি করব? ওরে আমার কর্তা রে, কি
কি হলো রে? গোপাল বউ, কেঁদো না, দেখছি কি করা যায়, দেখছি। আমি এক্ষুনি ঔষধ পাঠাচ্ছি। বিজ্ঞানী, তুমি কি আমার সাথে যাবে নাকি? না, আপনি যান রাজবৈদ্য, আমি একটু গোপালের কাছে থাকি। আপনি ঘুরে আসুন, তারপর একসাথে বাড়ি ফিরবো। ঠিক আছে। গোপাল, চোখ খোলো। গোপাল, তোমার কিছুই হয়নি, তাই না? আমার কিছুই হয়নি। তাহলে এই পাগল সাজা কেন? সব বলছি, মন দিয়ে শোনো। বলো। মহারাজ, আমার গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে মহারাজ। আমার মন কিছুতেই মানছে না মহারাজ। চিন্তা তো আমারও হচ্ছে রানী। কি থেকে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। গোপালের তো এত সময় পড়ে রয়েছে, ও কি করবে? আমিও তাই ভাবছি, তবে আমি একটা উপায় ভেবেছি রানী। বলুন মহারাজ। গোপালকে একটা মাসোহারা সারা জীবন দিয়ে যাব। ও আমাদের জন্য অনেক করেছে, অনেক বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেছে। হ্যাঁ, এইটুকু তো আমাদের কর্তব্য। অনেক ধন্যবাদ মহারাজ। 1 2 3 4 5 6 7 8। এবার একটু হাসা যাক। হ্যাঁ, সকালবেলায় হাসা খুব স্বাস্থ্যকর। এই দেখো দেখো, গোপাল আসছে, দেখো। কই, কোথায় কোথায়? ওরে বাবা, ঘরে ঢুকে পড়ি। এই ঠ্যাঙা, তোর জামাটা কই, যেটা ইয়ের গন্ধ লেগে আছে? এই সেরেছে, এবার আমি কি করব? অগ্নি, এই ঠ্যাঙা, আয় আয় আমার সাথে কুস্তি লড়বি, আয় আয় আয়। গোপাল বউ, আমাকে বাঁচাও। আমি কি করে বাঁচাও? আমি অবলা। কি যে হলো সেদিন রাতে, কোন বাজে মরকট একটা লোক আমাদের বাড়ির দোরগোড়ায় কি একটা ঘট পুঁতে গেছে। ঘট? হ্যাঁ গো, সেই ঘটে হোঁচট খেয়ে যেই মাটিতে পড়লো, ব্যাস তারপর থেকে এই করছে। গোপাল দাদু এবার কুস্তি লড়বে? কুস্তি হবে। আমি বরং মহারাজকে খবর দিয়ে নিয়ে আসি। আমি বট্টা কাকা আর ঘট্টা কাকার কাছে যাই। চল চল সবাই, আমরা বট্টা কাকাদের খবর দিয়ে আসি। তার মানে হোঁচট খেয়ে স্মৃতি চলে গেছে? কি বদমাইশ লোক! ওই লোকটার গায়ে বিজুটি পাতার রস ঢেলে দেওয়া উচিত। চল ঠ্যাঙা, কুস্তি লড়ি। ওরে ওরে ওরে, কেউ আমাকে বাঁচাও, আমি আজ পাগলের হাতে মরবো। ওই তো মহারাজ আসছে। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান, পাগলের হাত থেকে বাঁচান। আগে তুমি আমাকে বলো, তুমি সেদিন রাতে গোপালের বাড়ি গিয়েছিলে? বলো। কি জ্বালা? জ্বালা জ্বালা, বড় জ্বালা। স্বীকার করো তুমি। কি মন্ত্রী, তুমি কি সব করে বেড়াচ্ছ? বলতে কইতে ঘেন্না হচ্ছে যে তুমি আমার মন্ত্রী। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমায় বিশ্বাস করুন। কি বিশ্বাস করব বলো তো? কিছুকে বিশ্বাস করার আছে? চড়া আতরের গন্ধ তো সব সত্যি একেবারে প্রকাশ করে দিল। তা তোমার সাথে কে কে আছে ঠিক করে বলো মন্ত্রী ষড়যন্ত্রী, নইলে তোমায় 5 দিনের ফাঁসি আর 1 মাসের কারাগার। মহারাজ, আমি আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। গোপাল, এবার অচেনা গোপাল থেকে চেনা গোপালে ফিরে এসো। কি মহারাজ, চেনা আর অচেনার মাঝে থাকবো, না একদম চেনা গোপালে ফিরবো? এসব কি? আমি বলি, সেদিন আমার বাড়িতে আসারটা আমি দেখে ফেলেছিলাম মন্ত্রী মশাই। আপনারা এলেন, আপনি বটা ঘটা ভগবান মিলে আমার দোরগোড়ায় একটা ঘট মাটি খুঁড়ে রাখলেন, তারপর হাওয়ায় গন্ধ ছড়িয়ে চলে গেলেন। তুমি 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 কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি আজ এই মুহূর্তে বাবার কাছে চলে যাবো। কাল বিজ্ঞানী আমাকে সব বলেছে। মহারাজ, ভগবান আর বটা ঘটা ওদের না ধরলে তো 16 পাল্লা পূর্ণ হবে না। প্রহরীকে পাঠিয়ে দিয়েছি, প্রহরী এতক্ষণে ধরে বেঁধে নিয়ে আসছে। ওই তো বটা কাকা, ঘটা কাকা আর ভগবান কাকাকে ধরে নিয়ে আসছে আমাদের প্রহরী কাকা।
মহারাজ সবাইকে ধরে নিয়ে এসেছি। চলো তোমাদের কারাগারে নিক্ষেপ করছি। আমার সভাসদ গোপালের ভবলীলা সাঙ্গ করার চেষ্টার জন্য তোমাদের কারাগারে নিক্ষেপ করলাম। আর মন্ত্রী বড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 100 বার কান ধরে উর্বশ করবে। আর সবশেষে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির কাছে এরা সবাই নেহাতি শিশু। জয় জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।